800 800 ইস্টবেঙ্গল সংক্রান্ত একটা আলোচনা। তো আমার গতকাল বা তার আগের দিনে কোনো একটা অডিওর যেটা ইউটিউবে আমি শেয়ার করেছিলাম। তো সেখানে দেখলাম কেউ একজন কমেন্টে লিখেছেন যে এই চুঙ্গা সম্পর্কে কিছু আলোচনা করি, তো তার ভালো লাগবে। তো আমি ওরকম আলাদা করে শুধু চুঙ্গা সম্পর্কে কিছু আলোচনা করব না, একটা সামগ্রিক একটা আলোচনা করার চেষ্টা করব, যাতে করে আমাদের সকলের একটা জ্ঞান বৃদ্ধি হয়। এখন কেন 800 বললাম সেটাও বলছি একটু বাদে। দেখুন, চুঙ্গা সম্পর্কে আমরা স্টিফেনের প্রথম মরশুমে স্টিফেন কনস্ট্যান্টাইনের খুবই উৎসাহিত হয়েছিলাম। চুঙ্গা বেশ ভালো খেলছিল। তারপর দেখা গেল কোয়াদ্রাতের আমলে হঠাৎ খারাপ খেলতে শুরু করলো এবং কোয়াদ্রাত ইগস টিম্যাচকে গালমন্দ করতে শুরু করলো, দোষারোপ করলো, বলল চুঙ্গা নাকি ওই 1 মাসের সিনিয়র ন্যাশনাল টিম ক্যাম্পে গিয়ে খেলা ভুলে গেছে। তো সেই সময় এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা করেছিলাম আমি এবং আমার মতন আরও কিছু শতাব্দী ইস্টবেঙ্গল ফ্যান আমার চ্যাট ফোরামে, যে কোয়াদ্রাত যে ডেভেলপমেন্টের কোনো অভিজ্ঞতা নেই, ইন্ডিভিজুয়াল প্লেয়ার ডেভেলপ করতে পারেনি, এইসব বিষয় ছাড়াও ছিল আরও একটা বিষয় যে চুঙ্গার কিন্তু শরীর খুব ভারী হয়ে যাচ্ছিলো। চুঙ্গা এত জিম করছিল যে ওর বিশাল একটা হাল্ক টাইপ চেহারা হয়ে যাচ্ছিল। এবং আপনি যখন অ্যাজ আ ফুটবলার খুব বেশি মাসল অ্যাড করবেন, তখন আপনার কিন্তু ন্যাচারাল এজিলিটিটা কমতে শুরু করে। সেই জন্য দেখবেন যত বড় বড় ফুটবলার, রোনাল্ডো দেখবেন বিশাল হালকি না, ওরকম একাত্তে এরকম থাকে বিশাল দেহ, কিন্তু ম্যাক্সিমামে দেখবেন একটা প্রপোর্শন থাকে। সেই প্রপোর্শন বলতে মনে পড়ে গেল আর্নল্ড শোয়ার্জেনেগার একটা বইয়ের কথা, যেখানে ওই বডি বিল্ডিংয়ের প্রপোর্শন বা এই সৌন্দর্য ব্যাপার নিয়ে আলোচনা করেছিল। যাকে ওই ব্যাপারটা থাকে, ফুটবলে থাকা যাক এই মুহূর্তে আলোচনাটা। তো এই মরশুমে আমরা দেখছি কিন্তু চুঙ্গা অনেকটা ওজন ঝরিয়েছে বা মাসেল ঝরিয়েছে, যেটা দরকার ছিল ওর জন্য। এবং আমরা দেখছিলাম যে প্রথম বেশ কয়েকটা ম্যাচে ও হঠাৎ ওর মাথার ফিউজটা উড়ে যাচ্ছে, ও হলুদ কার্ড খেয়ে যাচ্ছে। তো আগের দিনে সেই প্রবণতাটা খানিকটা কমিয়েছে এবং মোটামুটি একটা স্ট্যান্ডার্ড খেলা খেলেছে গোটা 90 মিনিট। কিন্তু কেন 800 বলছি, প্রথমত আমি বলি চুঙ্গা নিয়ে বেশি ভাববেন না। চুঙ্গা কি হবে না হবে খুব প্রেডিক্ট করা মুশকিল, কেননা চুঙ্গা বেসিক এডুকেশন দারুণ আউটস্ট্যান্ডিং নয়। তা বলে কি ওর কোনো ভবিষ্যৎ নেই, এইটা বলা খুব মুশকিল। সেই জন্যই 800টা বললাম। কেন 800 বলছি, এইবার আমি যখন ভারতে উড়ে আসছিলাম, তখন ফ্লাইটে একটা সিনেমা দেখলাম, সিনেমার নাম 800। বোধহয় কোনো তামিল বই বা সিনহালিস বই হবে। বেসিক্যালি ওটা মুথাইয়া মুরালিথরনের জীবনী, যে ক্রিকেটার ছিল, আনকনভেনশনাল অফ স্পিনার ছিল শ্রীলঙ্কা, যে 800টা উইকেট নিয়েছে, তারই জীবনী নিয়ে একটা সিনেমা। তো সেই সিনেমার আলোচনা করবো না, কিন্তু সিনেমাটাতে অনেক ঘটনা দেখিয়েছে মুথাইয়া, একদম ছোটোবেলা থেকে শুরু করে। তো আমি যদি অনুমান করি এগুলো সত্যিকারের ঘটনা, তাহলে এটা বলতে হয় যে মুথাইয়া মুরালিথরন অনেক কষ্ট করে ফেল করতে 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 জীবনে এগিয়েছে, জীবনে উন্নতি করেছে, সারাক্ষণ লেগে থেকেছে। এবং তারপর সে কিন্তু ওই 800 উইকেটের মালিক হয়েছে, নিজেকে প্রতিষ্ঠিত করেছিল। তখন বিশ্ব ক্রিকেটে একদিকে শেন ওয়ার্ন লেগ স্পিনে শাসন করছে, আর এইদিকে অফ স্পিনে শাসন করছে মুরালিথরন। কিন্তু মুরালিথরন কিন্তু শুরু থেকে আউটস্ট্যান্ডিং প্লেয়ার, ওই প্রডিজি যেগুলো অনেকে বলে না, আমরা প্রডিজি কথাটা যাকে তার যাত্রার সাথে লাগিয়ে দিই, যাকে ও ওরকম কিছু ছিল না। ইনফ্যাক্ট ওরা সৌরভের জীবনীটা অনেকটা একই রকম দেখছি। সৌরভ 1991 না 92-তে যে একটা ওয়ার্ল্ড কাপ ছিল, সেখানে সুযোগ পেয়েছিল। তো আমার এখনও মনে আছে ম্যাচটা ওয়েস্ট ইন্ডিজের সাথে ছিল। তো নেমে দেখলাম সৌরভ হাতড়াচ্ছে ব্যাট করতে নেমে, তারপর অল্পতে আউট হয়ে যায়। বোধহয় সে কামিন্স না কে বল করেছিল। পরে সৌরভ অনেক পরে খেলা ছাড়ার পর বা প্রতিষ্ঠিত হওয়ার পর বলেছিল যে তখনও বলটাই দেখতে পাচ্ছিল না। তো সেরকম ওই সময় মুথাইয়া কিন্তু ইংল্যান্ডের সফরে
টেস্ট ক্রিকেটের শ্রীলঙ্কার টেস্ট ক্রিকেটের টিমের জন্য নির্বাচিত হয়েছিল এবং কিছুই করে উঠতে পারেনি, তবে ওকে বাদ দিয়ে দিয়েছিল। তারপরে এখানে সেখানে খেলতে খেলতে মানে একসময় ও ঠিক করেছিল, মানে ওর বাবা চাপ দিচ্ছিল ও পড়াশোনা করুক, মানে মোটামুটি ভালো পরিবারের ছেলে, ব্যবসায়ী পরিবারের। তো ও জেদ ধরে থাকে যে না ক্রিকেট নিয়ে থাকবো। তো ওই মানে শ্রীলঙ্কাতে ক্লাব ক্রিকেট খেলতে খেলতে এরম মানে ঘষে ঘষে নিজেকে কিন্তু তৈরি করেছে। মানে শুরুতে আউটস্ট্যান্ডিং কিছু ছিল না, মানে ওরকম মানে একদম এরকম না যে এলাম দেখলাম জয় করলাম, সেরকম কাহিনী নয়। সৌরভেরও মানে ওই যে ড্রপ করে দিল, তারপর বহু বাদে ওই ইংল্যান্ড সফরে ওকে নির্বাচিত করলো, তারপর কিন্তু সৌরভ উঠলো। এবার যদি আপনারা দেখেন যে সচিন, সৌরভ, কাম্বলি এর তিনজনে একসাথে মোটামুটি জুনিয়র লেভেলে খেলতো। তো কাম্বলিও খুব প্রতিভাবান ছিল, কিন্তু কাম্বলি পরবর্তীকালে নিজের যে খামতিগুলো ছিল সেগুলো নিয়ে কাজ করলো না। যে শর্ট বলে যে খামতি ছিল সেগুলো নিয়ে কাজ করলো না, বা অফ স্টাম্পের বাইরের বলে যে খামতি ছিল সেগুলো নিয়ে কাজ করলো না। সৌরভেরও শর্ট পিচ বলে খামতি ছিল, অন সাইডে বা লেগ সাইডে একটু সমস্যা ছিল, সেগুলো নিয়ে কিন্তু সৌরভ মোটামুটি কাজ করেছিল। কামলি কাজটা করলো না। মুথাই মুরালিধরন ওই যে বললাম, মানে শুরুতে কিছুই ছিল না কিন্তু পরবর্তীকালে প্রতিষ্ঠিত হলো। কিন্তু এই মুথাইয়ের ক্ষেত্রে ওকে কিন্তু ক্রিকেট যে শ্রীলঙ্কান ক্রিকেট ক্যাপ্টেনরা ব্যাক করেছিল। সৌরভের ক্ষেত্রে অবশ্য সেই সৌভাগ্যটা পায়নিও, ওকে শুরু থেকে কাঠি করা হয়েছিল। কিন্তু সৌভাগ্যক্রমে সৌরভের ক্ষেত্রে ওই তখন বেটিং যে স্ক্যান্ডালটা হলো, আর তার ফলস্বরূপ আজহারউদ্দিন সরে গেল এবং তখন আর কাঠি করার মতন কেউ রইল না। কিন্তু সৌরভ নিজে ক্যাপ্টেন হয়ে কিন্তু প্রচুর প্লেয়ারকে ব্যাটিং করেছে, মানে হরভজন সিংকে বলুন বা কাইফকে বলুন বা যুবরাজ সিংকে বলুন, প্রচুর ব্যাক করেছে। মানে তারা শুরুতে একটু ব্যর্থ হলেও তাদেরকে সাপোর্ট করেছে। এই সাপোর্টটা যদি আমরা চুঙ্গার ক্ষেত্রে রাখি, তারপর দেখা যেতে পারে মানে চুঙ্গা কোন দিকে যায়। কেন ওই যে বললাম মানে চুঙ্গার দারুণ কিছু আউটস্ট্যান্ডিং না। চুঙ্গার যেমন আরও একটা ত্রুটি আছে, যেটা নিয়ে কিছুদিন আগেই আমি আর একটা সতীর্থ ইস্টবেঙ্গল ফ্যান, তিনি ইউএসএতে থাকেন, ওনার সাথে একটু আলোচনা করছিলাম আমি। উনি বললেন, নিজে থেকেই বললেন যে চুঙ্গা খুব ফ্ল্যাট ফুটেড মানে যাদের পায়ের পাতাটা ফ্ল্যাট হয়, আর্চ থাকে না। ফ্ল্যাট ফুট হলে আমার মনে হয় কৃষাণুদেরও ফ্ল্যাট ফুট ছিল, ওই জন্য কৃষাণুদের অসুবিধা হতো দৌড়োতে। ফ্ল্যাট ফুট হলে আপনি যখন মানে স্ট্রাইড নিচ্ছেন, দৌড়াচ্ছেন, তখন আপনার কিন্তু একটা প্রবলেম হয়। এবার সাইড ব্যাকের ক্ষেত্রে ব্যাপারটা খুবই সমস্যা, কেন সাইড ব্যাককে সারাক্ষণ ধরুন আপ ডাউন করতে হচ্ছে, মানে ওপরে উঠতে হচ্ছে, নিচে নামতে হচ্ছে। তো আপনার যদি ফ্ল্যাট ফুট থাকে তখন কিন্তু আপনি যে অ্যাথলিটরা যেরকম দৌড়ায়, যেটা আপনারা দেখবেন শ্যামল বেসরা দৌড়ে আছে, মানে তারা টো রানার, মানে পায়ের যে টো সামনের ভাগে নিচের ভাগ তার উপর চাপ দিয়ে দৌড়োয়। আর যারা ফ্ল্যাট ফুটেড তারা একটা হিল রানিং করে, মানে হিলের ওপর চাপ দিয়ে দৌড়োয়। তো হিলের ওপর আপনি যদি চাপ দিয়ে দৌড়ন, তো আপনার কিন্তু যখন স্প্রিন্ট টানবেন তখন একটু প্রবলেম হবে, আপনি অতটা স্পিড তুলতে পারবেন না চট করে। তো এই সমস্যাটা কিন্তু চুঙ্গার আছে, এরকম আরও কিছু প্লেয়ারেরও আছে, তাদের নিয়ে এই মুহূর্তে আলোচনা করছি না। আবার এর ঠিক উল্টো ব্যাপারটা, মানে এই যে আপনার টো রানিং, এটা কিন্তু শ্যামল বেসরা করে। দেখবেন ওর যদি দৌড়ের কোনো দেখেন আপনারা, কলকাতা ফুটবল লিগ বা RFDL যখনই দেখবেন টো এর ওপর চাপ দিয়ে লম্বা লম্বা স্ট্রাইড ফেলে দৌড়োয়। তো এইসব যে সমস্যাগুলো রয়েছে চুঙ্গার, এক হচ্ছে এডুকেশানটা দুর্দান্ত কিছু সাউন্ড নয়, মানে যে যেই মানে ব্যাকএন্ডে যে এডুকেশান বা ব্যাকগ্রাউন্ডে যে এডুকেশান আছে সেটা দারুণ কিছু নয়। আর ওর যে ফ্ল্যাট ফুটেড একটা ব্যাপার আছে, তো সেইটা সামলে ও কি মুথাইয়ার মতন এগোতে পারবে সেটা একান্ত ওর হাতে। মানে ইস্টবেঙ্গল ম্যানেজমেন্ট বা কোচিং টিম যদি সাপোর্ট করে, তারপর পুরোটাই কিন্তু ওর হাতে। ও কী করবে সেটা আমাদের দেখতে হবে, না দেখে কিছু বলা সম্ভব নয় এই মুহূর্তে। এটা অন্তত আমরা দেখতে পেয়েছি যে কোয়াদ্রাত জমানো প্রায় শেষ হয়ে গিয়েছিল, সেই ব্যাপারটা থেকে ওর বেরিয়ে এসছে। কিন্তু এরপরেও এগোবে কি এগোবে না সেটার জন্য আমাদের একটু অপেক্ষা করে দেখতে হবে ওর খেলাটা। কিন্তু একটাই আফসোস, এই যে আমরা সাপোর্টটা করছি চুঙ্গাকে বা আরও কাউকে,
সেটা না আমরা অনেকের ক্ষেত্রে করি না, মোটামুটি স্থানীয় প্লেয়ারদের ক্ষেত্রে আমরা করি না। মোহিত শোয়েকে আমরা সুযোগই দিলাম না। সায়ন ব্যানার্জিকে এখনও মনে আছে, সুপার কাপ না কোনো একটা ম্যাচে বোধহয় বিষ্ণু নামার পর উল্টোপাল্টা পাস দিচ্ছিল বলে বিষ্ণুকে 5-10 মিনিটের মধ্যে তুলে নিল। সায়ন ব্যানার্জিকে নামালো, সায়ন ভালো খেললো সেই ম্যাচটা। পরবর্তী ম্যাচেই কুয়াদ্রাতের হঠাৎ মনে হলো যে এই তুলে নেওয়াতে সায়নের বিষ্ণুর মন খারাপ হতে পারে, তো বিষ্ণুকে আবার সুযোগ দিল। সায়নকে কিন্তু সুযোগটা দিল না ভালো খেলা সত্ত্বেও। তো এই যে সুযোগটা দেওয়া হচ্ছে না, এই একটা প্রেফারেন্সিয়াল ট্রিটমেন্ট, একটা পার্শিয়াল ট্রিটমেন্ট, স্থানীয় প্লেয়ারদেরকে আমরা সাপোর্ট করছি না, কেন করছি না? এ তো আগেকার দিনে ক্রিকেট টিমের কথা মনে পড়ছে যে একটা সময় যেমন মুথাইয়া খুব মারঠার খেয়েছিল কিন্তু ওকে সাপোর্ট করেছিল। শেন ওয়ান পৃথিবী বিখ্যাত লেগ স্পিনার, আমার এখনও মনে আছে ওর প্রথম টেস্টটা বোধহয় ভারতের সাথে ছিল। সেই ম্যাচে রবি শাস্ত্রী ওকে উদুম পিটিয়েছিল, মানে ব্যাটে পিটিয়েছিল, খেলতে খেলতে পিটিয়েছিল। শেন ওয়ান কিন্তু সাপোর্ট পেয়েছিল অস্ট্রেলিয়ান ক্রিকেট টিমের। কিন্তু আমরা আমাদের স্থানীয় প্লেয়ারদেরকে সাপোর্ট করি না, কিন্তু সেটা কেন? এটা ভাববার বিষয় আছে। দিলীপ দোষীকে কলকাতা থেকে উঠে এসেছিল, তো প্রায় আফটার 40 ওকে সুযোগ দেওয়া হয়েছিল টেস্ট টিমে, ইন্ডিয়া টেস্ট টিমে। এটা কেন? মানে দেখুন, বাজার দরের কি ব্যাপার আছে কোনো, আমি জানি না। দেখুন, বাজার তো একটা কনসেপ্ট আছেই। যেমন আমি যেখানে থাকি কর্মসূত্রে, সেখানে একজন বাঙালি আমাকে বলেছে একটা সরস্বতীর একটা ছবি নিয়ে যেতে, পুজো করবে তারা এবার বাড়িতে। তা সে চেষ্টা করেছিল অনলাইনে অ্যামাজন ইন্ডিয়া থেকে যদি সরস্বতীর কোনো মূর্তি কেনা যায়, ছোটো মূর্তি। তো সে দেখেছে যে সেখানে প্রত্যেকটা মূর্তি হচ্ছে ওই অবাঙালিরা যে সরস্বতীর মূর্তির পুজো করে, সেই 4 হাতের সরস্বতী, সেটা মানে 2 হাতের ওই সরস্বতীটা পাওয়া যাচ্ছে না অনলাইনে। তাই সে 2025-এ যখন আসবে সে বলেছে সে নিজে খুঁজে একটা মূর্তি কিনবে। তা আমাকে আপাতত বলেছে একটা ফটো নিয়ে যেতে, যেহেতু ফেব্রুয়ারি মাসেই বোধহয় সরস্বতী পুজো হয় যেটা। তো আমি আজকে মহাজ্যোতি সদনে একটা ম্যাজিক শো দেখতে গিয়েছিলাম। তো বেরোনোর পথে ফুটপাতে হাঁটছি, কার পার্কিংয়ের দিকে এগোচ্ছি, তো তখন দেখি একটা ফটো ফ্রেমের দোকান, সে ঠাকুরের ছবি রয়েছে। তো আমি বললাম সরস্বতী আছে? বলছে হ্যাঁ। কোন সাইজে? আমি একটা সাইজ দেখালাম, বলছে হ্যাঁ আছে বলে আমাকে কিছু লুজ ফটো দেখালো। তার ফটো দেখলাম, দেখে আমি একটুখানি এর মুখে একটা অদ্ভুত একটা ভাব এসে দেখে সেই দোকানদার, উনি বাঙালি, বললো আসলে এটা মারোয়ারি এলাকা, তো তো এটাই আছে, বাঙালি সরস্বতী এই একটাই ছবি আছে, আর নেই। তো আমি বললাম দেখুন এই বাঙালি সরস্বতী বুঝলাম 2 হাত আছে, কিন্তু এই যে শাড়িটা পরে আছে না, এটা ঠিক বাঙালি, আমাদের যে বাঙালি সরস্বতী তিনি ঠিক এরকম শাড়ি পরেন না। 2 হাতের সরস্বতী হলেই, 2 হাতের লক্ষ্মী হলেই, 2 হাতের বিশ্বকর্মা হলেই তো তারা বাঙালি হয়ে যাচ্ছে না, আরও কিছু বাঙালিয়ানা তাদের মধ্যে থাকা চাই। তাই বললাম আর এটা আমার নিজের জন্য নয়। তাই আমি বললাম থাক দাদা, আমার ভুল হয়ে গেছে, অন্য কোথাতেই খুঁজে নেব। তাই সেটা যাকে, সেটা একটা বাজারের ব্যাপার। সেখানে যাদের তার যা খদ্দের, অবাঙালি খদ্দের, তাদের কথা ভেবে সে সেরকম ছবি রেখেছে, তাদেরকে সাপোর্ট করছে। কিন্তু আমরা একটা বাংলার ক্লাব, ইস্ট বেঙ্গল ক্লাব, তারা স্থানীয় বাঙালি প্লেয়ারদেরকে কেন সাপোর্ট করছি না? কেন সায়ন ব্যানার্জিকে সাপোর্ট করছি না? কেন শ্যামল বেসরা এখনও নামেনি? আমরা RFDL-এ দেখেছিলাম ম্যাচের পর ম্যাচ শ্যামল বেসরা ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। আমনকে নামিয়েও সুবিধা করতে পারিনি। আমন কিন্তু স্কোয়াডে ছিল, আমন খেলা সত্ত্বেও, আমন গুরনাজ খেলা সত্ত্বেও কিন্তু শ্যামল বেসরা সবাইকে ছাপিয়ে ম্যান অফ দ্য ম্যাচ হয়েছিল। কিন্তু শ্যামল বেসরাকে এখনও পর্যন্ত 1 মিনিটের জন্য নামানো হয়নি। মাঝে মধ্যে ওকে স্কোয়াডে রাখে, মাঝে মধ্যে ওকে স্কোয়াড থেকে ড্রপ করে দেয়। আমনকে নামানো হচ্ছে, এটা কেন? সকলে ভালো থাকবেন।